দর্শক আপনাদের স্বাগত আমাদের আজকে টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটা আসলে নেট রিজার্ভ কত আছে, এবং আপনারা জানেন যে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আমাদের তৃতীয় কিস্তি রিলিজ করেছে। এই রিলিজের সময় কি কি কন্ডিশন আমরা মিট আপ করতে পারি নাই, সেই জিনিসগুলো সেখানে প্রকাশ করেছে। আমাদের নেট রিজার্ভ কত সেটা প্রকাশ করেছে, এবং বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়ানোর জন্য কি ধরনের কমিটমেন্ট আইএমএফ এর কাছে করেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথমে আসি যে এই যে কিস্তিটি ছাড় করা হয়েছে, সেই কিস্তির ছাড়ের আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ফাইন্যান্স মিনিস্টার দুজনের সাইনে একটি চিঠি আইএমএফ এর কাছে রিকোয়েস্ট করা হয়েছিল যে তারা সকল কন্ডিশন মিট আপ করেছে আইএমএফ এর তৃতীয় কিস্তিটি পাওয়ার জন্য, একটি বাদে, সেটি হলো নেট রিজার্ভ, নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ। এই রিজার্ভ, নেট রিজার্ভ এবং গ্রস রিজার্ভ নিয়ে সবসময় একটা কনফিউশন থাকে, যেটা বাংলাদেশ ব্যাংক নিজেই ক্রিয়েট করার চেষ্টা করে, যে কারণে আমরা সবসময় এই বিষয়টি নিয়ে কথা বলার সময় একটু পরিষ্কার করে দেই যে গ্রস রিজার্ভ যেটি বাংলাদেশ ব্যাংক প্রকাশ করে থাকে তাদের ওয়েবসাইটে, কিন্তু নেট রিজার্ভ হলো ওই যেই শর্ট টার্ম লায়াবিলিটিসগুলো আছে সেগুলো বাদ দিয়ে যেটা একদম রেডিলি অ্যাভেলেবল, এই মুহূর্তে যে কোনো ক্রাইসিস হলে যেই রিজার্ভটি ব্যবহার করা যাবে সেটিকে বলা হচ্ছে নেট রিজার্ভ। এবং আইএমএফ যে কন্ডিশন দিয়েছিল সেটি কিন্তু গ্রস রিজার্ভের কন্ডিশন নয়, তারা আমাদের কত রিজার্ভ থাকতে হবে সেটি নেট রিজার্ভের কন্ডিশন দিয়েছিল। তো বাংলাদেশ ব্যাংক তাদের চিঠিতে নিজেরাই বলেছে যে তারা সকল কন্ডিশন মিট আপ করেছে, শুধু নেট রিজার্ভের কন্ডিশন মিট আপ করতে পারেনি। কেন মিট আপ করতে পারেনি তারা বলেছে বিভিন্ন চ্যালেঞ্জ আছে, এক্সটার্নাল চ্যালেঞ্জ আছে, যে কারণে তারা মিট আপ করতে পারেনি। বাট সেখান থেকে তারা ওয়েভার চেয়েছিল তৃতীয় কিস্তি পাওয়ার জন্য। তো আমরা দেখি কি মিট আপ করতে পারেনি। আমরা দেখতে পাই যে আমাদের নেট রিজার্ভের টার্গেট ছিল ডিসেম্বরের মধ্যে $17.7 বিলিয়ন নেট রিজার্ভ থাকতে হবে, কিন্তু আমাদের আসলে তখন নেট রিজার্ভ ছিল $16.7 বিলিয়ন, এবং সেই নেট রিজার্ভ কমে এই যে $16.7 বিলিয়ন যখন আমাদের ডিসেম্বরে ছিল, সেটি আইএমএফ এর রিপোর্টে এপ্রিল মাসে এটি আরও কমে এখন দাঁড়িয়েছে $12.8 বিলিয়ন। অর্থাৎ আমাদের রিজার্ভ কন্টিনিউয়াসলি কমছে, $12.8 বিলিয়ন, কিন্তু আমাদের গ্রস রিজার্ভ কিন্তু এখনও 19 বিলিয়নের মধ্যে আছে, 20 বিলিয়নের নিচে আছে, বাট 19 বিলিয়নের উপরে, 20 বিলিয়নের সামান্য কম আছে। তো তার মানে এখানে হচ্ছে নেট রিজার্ভটাকে আইএমএফ ধরছে, যদিও আমরা যখন নেট রিজার্ভ আইএমএফ ছাড়া লিখি বা আমরা যখন নিজেরা হিসেব করে লিখি তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক সবসময় আমাদেরকে অবজেকশন দেয় যে আমরা ভুল রিপোর্টিং করছি, কারণ তারা গ্রস রিজার্ভটিকে দেখায় যে এটি রিজার্ভ, সামনে কিন্তু গ্রস নাকি নেট যে রিজার্ভের ফিগারটি তারা আমাদেরকে অবজেকশন দেয় তার সামনে গ্রস নাকি নেট এই শব্দটি বলে না। এটি একটি টেকনিক্যাল ব্যবহার, যেটা আমাদেরকে প্রেস রিলিজ দিয়েই জানানো হয়েছিল যে আমরা যে নেট রিজার্ভের ফিগার লিখছি সেটি ভুল হিসাব। তারা গ্রস রিজার্ভের ফিগারটি দিয়ে বলেছে বাংলাদেশের রিজার্ভ এই মুহূর্তে এই ফিগারটি, কিন্তু সামনে আসলে এই শব্দটি লেখেনি এটি গ্রস নাকি নেট। তো এইভাবে আসলে কনফিউশনগুলো, ধোঁয়াশাগুলো তৈরি করা হয়ে থাকে, যে কারণে আমরা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আইএমএফ যেহেতু তার রিপোর্টে পরিষ্কারভাবে বলেছে যে নেট রিজার্ভের কথা, এবং তারা নেট রিজার্ভের ফিগার আইএমএফ নিজেই প্রকাশ করেছে, সেটি এখন আমরা বলছি যে আমাদের এখন এপ্রিলে আইএমএফ এর হিসাব অনুযায়ী $12.8 বিলিয়ন নেট রিজার্ভ রয়েছে, যেটি আইএমএফ নিজেই বলছে 90 দিনেরও কম আমদানি মেটানোর ব্যয় এই রিজার্ভ। আপনারা জানেন যে রিজার্ভ হিসাব করা হয়ে থাকে একটি দেশের যে প্রতি মাসে কি পরিমাণ ইম্পোর্ট আমরা করতে পারি, সেটি ইম্পোর্ট করলে তো মানে আমরা যখন আমদানি করি এই আমদানি খরচটা তো আমাদের রিজার্ভ থেকে মিট আপ করতে হয়। তো সেইটার হিসাব ধরে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড যেটা আইএমএফ সেট করে থাকে 3 মাসের রিজার্ভ আপনাকে থাকতে হবে, আর 3 মাসের ইম্পোর্টের সমান রিজার্ভ থাকাটাও হলো আপনি তখন রিস্ক ফ্রি আছেন। যখন 3 মাসের নিচে নেমে আসছে তখন আপনি রেড জোনে আছেন, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা আইএমএফ এর স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো আইএমএফ বলছে যে আমাদের এখন এই সিচুয়েশন। এখন আসি যে এই যে নেট রিজার্ভ আমরা সিলিং মিট আপ করতে না পারা সত্ত্বেও আমাদেরকে কেন তৃতীয় কিস্তিটি দেওয়া হলো, কি কন্ডিশনে।
সেটি আইএমএফ এর রিপোর্টে বলা হয়েছে যে দুটি কন্ডিশনে আইএমএফ বাংলাদেশ ব্যাংকের রিকোয়েস্টে এই সিলিং এই যে ডিসেম্বরের যে সিলিংটি ছিল সেটি ওয়েভ করেছে, ওয়েভ করে আমাদের তৃতীয় কিস্তিটি দিয়েছে। তার দুটি শর্ত, একটি হলো যে আমাদের যে এক্সচেঞ্জ রেট, যেটি এখন আপনারা জানেন যে ক্রলিং পেগের মাধ্যমে আমরা নতুন একটি মেকানিজম নিয়েছি, সেই ক্রলিং পেগের রেটটি নিয়মিত অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ মার্কেটের সঙ্গে এটি মার্কেট ডিমান্ডের সাথে এটি অ্যাডজাস্ট করতে হবে। এটা হলো গ্রেটার ফ্লেক্সিবিলিটি দিতে হবে। এখন যে আপনারা জানেন যে ক্রলিং পেগ বাংলাদেশ ব্যাংক মে মাসের 8 তারিখে ইন্ট্রোডিউস করেছে, তখন বড় ধরনের একটি ডিভ্যালুয়েশন হয়েছিল, 110 টাকা থেকে ডলারের দাম বাড়িয়ে 117 টাকা করা হয়েছিল। তো এটি ছিল মিড রেট। মিড রেট এখান থেকে 1 টাকা 2 টাকা উপরে ট্রানজ্যাকশন হতে পারে, 1 টাকা 2 টাকার নিচে ট্রানজ্যাকশন হতে পারে। তো এই যে মিড রেট, এই মিড রেটটি যেন মুভ করে, অর্থাৎ যখন ডিভ্যালুয়েশন করার দরকার হবে, ডলারের রেট বাড়ানোর দরকার হবে, মার্কেটের ডিমান্ড অনুযায়ী তখন বাড়াবে, যখন কমানোর দরকার হবে তখন কমাবে, অর্থাৎ এটি আরও গ্রেটার ফ্লেক্সিবিলিটি। এই যে ব্যান্ড, এই যে একটা রেট ক্রল রেট দেওয়া হয়েছে যে 1 টাকা 2 টাকায়, সেগুলো আরও ফ্লেক্সিবল করতে হবে। তার মানে এই মুহূর্তে আমাদের মার্কেটে ডিমান্ড আছে, আমরা দেখি 118 টাকার উপরে ডলারের প্রাইসের যে ডিমান্ড আছে। আপনারা যদি দেখেন 119 টাকা 20 টাকাও আমরা দেখি রেমিটেন্স কিনতে। তার মানে এই যে ক্রলিং পেগ যদি আরও অপারেশনাল করতে হয়, তাহলে যখন ফ্লেক্সিবিলিটিটা বাড়ানো হবে, তার মানে ডলারের দাম আরও বাড়বে। বাংলাদেশ ব্যাংক আইএমএফকে এই কন্ডিশন যে দিয়েছে, বাংলাদেশ ব্যাংক এটা কমিটমেন্টও করেছে যে হ্যাঁ তারা এই গ্রেটার ফ্লেক্সিবিলিটিতে যাবে, অর্থাৎ এক্সচেঞ্জ রেট মার্কেটের সঙ্গে রিঅ্যাডজাস্টমেন্ট করা হবে রেগুলার বেসিসে। আইএমএফ বলেছে রেগুলার রিভিউ করে, এটি কোয়ার্টারলি রিভিউ করতে হবে, করে এই মার্কেটের রেটটি অ্যাডজাস্ট করতে হবে, এবং বাংলাদেশ ব্যাংকও কমিটমেন্ট করেছে যে হ্যাঁ তারা এটি করবে। তার মানে আমরা এখনকার সিগন্যাল অনুযায়ী পাচ্ছি যে এটি করতে বলা হয়েছে আমাদের যে রিজার্ভ যে কন্টিনিউয়াসলি কমছে এটা বন্ধ করার জন্য। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ডলারের রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি কারণ তারা, আরেকটি কন্ডিশন তারা দিয়েছে, সেটি হলো টাইট মনিটারি পলিসি কন্টিনিউ করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক গত দুই টার্মের মনিটারি পলিসিতে তারা আমাদের পলিসি রেট বাড়িয়েছে। পলিসি রেট বাড়ালে যেটা হয়, মার্কেটে টাকার প্রবাহ কমে যায়, অর্থাৎ টাকার দাম অনেক বেড়ে, টাকার রেট অনেক বেড়ে যায়, ইন্টারেস্ট রেট অনেক বেড়ে যায়। পলিসি রেট যখন বাড়ানো হয়, আপনার লেন্ডিং রেট, ডিপোজিট রেট এগুলো অনেক বেড়ে যায়। এই রেটগুলো যখন বেড়ে যায় তখন আপনি কম লোন নেবেন, কম কনজিউম করবেন, এটি হলো ইম্প্যাক্ট। তখন আপনি খরচ কম করবেন, তখন ইনফ্লেশন কম হবে, এটি হলো ধারাবাহিকতা। তো এইটা বাংলাদেশ ব্যাংক আইএমএফ এর কাছে কমিটমেন্ট করেছে, হ্যাঁ তারা টাইট মনিটারি পলিসি কন্টিনিউ করবে। আপনারা জানেন যে আমাদের FY25 নতুন যে ফিসকাল ইয়ার শুরু হচ্ছে, তার প্রথম 6 মাসের জন্য বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি দেওয়ার প্রিপারেশন নিচ্ছে, যেটি আগামী মাসের মাঝামাঝি সময়ে দেওয়া হবে। এই যে এখানে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে বোঝা যায় যে আমাদের নতুন যে মনিটারি পলিসিটি আসছে সেটি আরও বেশি টাইট হবে। অর্থাৎ এই আইএমএফ এর রিপোর্টে তার একটা এস্টিমেট দিয়েছে যে আমাদের এখন পলিসি রেট আছে 8.5%। পলিসি রেট মানে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ব্যাংকগুলো যখন টাকা ধার করে এরপর তারা বড়োয়ারের কাছে যখন লেন্ডিং করে, তো বাংলাদেশ ব্যাংকের কাছে যখন ধার করে তখন থেকে 8.5%-এ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকাটা ধার করতে পারে। যখন বাংলাদেশ ব্যাংকের কাছে একটি ব্যাংক 8.5%-এ ধার করে, তখন তো সে আমাকে বা আপনাকে লোনটি আরও বেশি রেটে দিবে, তো এইভাবেই রেটটি বাড়বে। তো আইএমএফ তার রিপোর্টে বলছে যে এই মুহূর্তে যে পলিসি রেট 8.5% আছে, সেটি 9% হওয়া উচিত বা 9% যেতে পারে। তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে আগামী যে মনিটারি পলিসিটি আসছে সেখানে অবশ্যই পলিসি রেট বাড়ছে, অ্যাটলিস্ট 50 বেসিস পয়েন্ট বাড়বে। তাতে যেটা হবে, এই মুহূর্তে আপনারা জানেন যে লোনের কস্ট কিন্তু অনেক হাই। আমরা দেখতে পাই যে লেন্ডিং রেট অনেক বেড়েছে, অলরেডি এখন 13-14% হয়ে গেছে, ডিপোজিট রেটও বাড়ছে, ফলে আপনার ব্যবসার খরচও কিন্তু অনেক বেড়ে যাবে। ওইদিকে ডলারের রেট বাড়বে রিজার্ভ বাঁচানোর জন্য। সেই ডলারের রেট বাড়লে আপনার কি হবে, ইম্পোর্টের খরচ আরও বেড়ে যাবে। আবার এইদিকে আপনার টাকারও খরচ বেড়ে যাবে, অর্থাৎ লোকাল লোনেরও খরচ অনেক বেড়ে যাবে। তাহলে দুই দিকেই কিন্তু আমাদের ফরেন কারেন্সি বলেন আর লোকাল কারেন্সি বলেন, দুটো কারেন্সিরই আমাদের খরচ বেড়ে যাবে, অর্থাৎ ব্যবসার খরচ অনেক বেড়ে যাবে।
যদি ব্যবসার খরচ বেড়ে যায় তাহলে ব্যবসার বিজনেস এক্সপানশনটা অনেক সীমিত হয়ে যাবে, নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েশনটা থেমে যাবে, এবং একই সাথে যখন প্রোডাকশন কস্ট বেড়ে যাবে সেই প্রোডাকশন কস্ট কিন্তু আলটিমেটলি আবার আপনার প্রোডাক্টের দাম বাড়িয়ে দেবে, অর্থাৎ ইনফ্লেশনের উপর আবার একটা ইম্প্যাক্ট থাকতে পারে। সো এই ধরনের একটা কনসিকুয়েন্স হতে পারে বলে আমাদের এখনকার যে পরিস্থিতি সেই অনুযায়ী আমরা তাই দেখতে পাচ্ছি। যেহেতু বাংলাদেশ ব্যাংক আইএমএফের কাছে কমিটমেন্ট করেছে যে তারা তাদের এই তৃতীয় কিস্তিটি রিলিজ করার যেই দুটি কমিটমেন্ট, একটি হলো এক্সচেঞ্জ রেট আরও ফ্লেক্সিবল করা হবে, মানে ডলারের দাম বাড়ানো হবে, এবং একই সাথে মনিটারি পলিসি আরও টাইট করা হবে এবং পলিসি রেট আরও বাড়ানো হবে, অর্থাৎ ডলারের দামও বাড়বে, আপনার টাকার দামও বাড়বে, টাকার লোনের ইন্টারেস্ট রেট, লোনের খরচও বাড়বে। এ দুটোর যে ইম্প্যাক্ট সেটি আমরা বললাম যে এটা আসলে আপনার ব্যবসার খরচ কিভাবে বাড়াবে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।